আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন এতটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশ সরকার বাধ্য হয়ে সারা দেশে শুক্রবার কোনো ইন্টারনেট চালু রাখেনি এবং এখনও পর্যন্ত সেখানে ইন্টারনেট ব্যবস্থা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত সারা দেশে বাংলাদেশ সরকার কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনীকেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছে। তো দর্শক, এই যখন বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের বিশেষ করে শেখ হাসিনার প্রকৃত বন্ধু যাকে বলা হয় সেই নরেন্দ্র মোদী কী পদক্ষেপ নিল, তিনি কিভাবে শেখ হাসিনাকে সাহায্য করতে চাইছেন নাকি আগামীতে করবেন, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমি শেষের দিকে করব। তার আগে যে বিষয়টা আমি আলোচনা করব, আপনারা জানেন বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে পশ্চিমবঙ্গের পাঁচটি সম্ভবত বাম ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করেছে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কলকাতায় বিশাল আন্দোলন করা হয়েছে এবং আন্দোলনের তীব্রতা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত অনেক আন্দোলনকারীকে পুলিশকে গ্রেপ্তার করতে হয়েছে। তো দর্শক, এই বাম ছাত্র সংগঠনগুলো যখন এই আন্দোলন করছে তখন পশ্চিমবঙ্গের বৃহত্তম বাম রাজনৈতিক দল সিপিএমের যে ছাত্র সংগঠন এসএফআই, তারা কিন্তু জোরালোভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি। কেন যুক্ত হয়নি এই বিষয়ে এসএফআইয়ের যে সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস তিনি বলেছেন যে এই আন্দোলনের যে ধরন সেটা তাদের ঠিকঠাক মনে হয়নি এবং এই আন্দোলনটা অনেকটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আন্দোলন বলে তারা মনে করেন। এভাবে তিনি একটি বিবৃতি দিয়েছেন, যদিও তার সঙ্গে বাকি যে বাম সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, তারা কিন্তু একমত নন। দেখুন দর্শক, বাংলাদেশে দীর্ঘ 2 দশক ধরে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থা শেখ হাসিনা কায়েম করে রেখেছে। সেখানকার গণতন্ত্রকে মৃতপ্রায় অবস্থায় নিয়ে গেছে। এই ধরনের যখন একটা অবস্থা চলছে, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যখন বাকি ছাত্র সংগঠনগুলো আন্দোলন করছে তখন সিপিএমের পক্ষ থেকে তার যে ছাত্র সংগঠন তারা জোরালো কোনো অবস্থান নিল না। কেন নিল না? এই বিষয়ে এসএফআইয়ের সাধারণ সম্পাদকের যে বিবৃতি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ছাত্ররা তাদেরকে স্বঘোষিত রাজাকার হিসেবে, মানে রাজাকার নিজেদেরকে বলেছে, তারা বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা তার সঙ্গে তারা নাকি যায় না। দর্শক, এটা খুব পরিষ্কার বিষয়। আজকে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? 1971 সালে। আজকে রাজাকার তাদেরকেই বলা হয় বাংলাদেশে যারা এই স্বাধীনতার সময় পাকিস্তানের যে অবস্থান ছিল তার পক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের জনগণের যে অংশটা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল তাদেরকেই রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এই প্রজন্ম, আজকে 50-60 বছর পরের যে প্রজন্ম, তারা কি করে রাজাকার হয়? আজকে রাজাকার হিসেবে তারা নিজেদেরকে কখন বলল যে তারা রাজাকার? তারা প্রধানমন্ত্রী যখন পক্ষান্তরে তাদেরকে রাজাকারের সন্তান নাতিপুতি হিসেবে চিহ্নিত করল, তখন তারা নিজেদেরকে রাজাকার হিসেবে অভিমানে তারা এই প্রচারটা নিয়ে আসলো। তারা বলল যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। তো দর্শক, এই বিষয়টা ছিল একটা অভিমানী স্লোগান। অথচ এই স্লোগানের উপর ভিত্তি করে সিপিএমের যে ছাত্র সংগঠন তারা এই জায়গায় আপত্তি জানিয়েছে। অথচ প্রকৃত সত্যটা তাদের জানার কথা। তারা বাংলাদেশে যে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এটা তারা জানার পরেও কোনো না কোনোভাবে তারা শেখ হাসিনাকে কিন্তু সমর্থন করছে পক্ষান্তরে। তো দর্শক, এই হচ্ছে সিপিএমের অবস্থা। পশ্চিমবঙ্গে যে সিপিএম প্রায় নির্মূল প্রায় হচ্ছে তার মূলত এই কারণগুলোই। কিন্তু এরা অনেক কিছু দেখেও কিন্তু না দেখার ভান করে। এরা বাম রাজনীতি করে, কিন্তু বাম রাজনীতির প্রকৃত যে অর্থটা সেটা হয়তো কোনো জায়গায় তারা বুঝে উঠতে পারে না। তো দর্শক, এবার মূল বিষয়টিতে যাই। যে বিষয়টি আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি ভারতের বার্তাটা আসলে কি, নরেন্দ্র মোদীর বার্তাটা আসলে কি। আপনারা জানেন ভারতের যেসব শিক্ষার্থী বাংলাদেশে পড়াশুনো করেন, বিশেষ করে মেডিকেলেই বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করেন, তো এদেরকে ভারত সরকারের তরফ থেকে ভারতের যে
সেখানে হাই কমিশন আছে এবং উপ হাই কমিশন আছে, তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে এবং খুব প্রয়োজন ছাড়া তারা যাতে ঘরের বাইরে না যায়, ভারতীয় নাগরিক এবং ভারতীয় শিক্ষার্থীরা, সেই বিষয়ে কিন্তু একটি নির্দেশনা জারি করা হয়েছে। আর ভারতের বিদেশ দপ্তর থেকে বাংলাদেশের যে এই আন্দোলনকে নিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এটাও বলা হয়েছে ভারতের যিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি গোটা বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রাখেনি, তবে প্রকাশ্যে যেটা এসছে সেটা হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তো দর্শক, এই পরিস্থিতি নিয়ে পরবর্তীকালে হয়তো বোঝা যাবে যে ভারত সহ বাকি যে বিশ্ব তারা কোন পক্ষে অবস্থান নিচ্ছে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।